নিজেদের প্রতি খেয়াল একদমই রাখা হয় না। মেল সেক্সুয়াল হেলথ বলতে অনেকেই লজ্জার চোটে আসতে পারেন না, বা হয়তো বাড়িতে রেগুলার প্রচুর লোক, মানে এটা দেখা গেছে যে প্রায় আমাদের 2/3 ছেলেদের জনসংখ্যার কোনো না কোনো সময় জীবনের ইরেকটাইল ডিসফাংশন ভুগেছেন। সেখান থেকে আবার মানে প্রয়োজন সাপেক্ষে একজন সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, হয়তো একদম সেক্সুয়ালি ফিট পারসন, তার কোনো রকম কোনো সমস্যা নেই, এইগুলো না করলেই ভালো। স্মোকিং, অ্যালকোহল, আমাদের স্ট্রেস, টেনশন সব কিছুর জন্য লাইফস্টাইল মডিফাই প্রচণ্ড ম্যাটার করছে। নমস্কার, স্বাস্থ্য সংক্রান্ত আরো একটা বিশেষ আলোচনায় আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। ওয়েলকাম আমরা জানাচ্ছি, আপনারাও ডেফিনেটলি জানাবেন, কারণ এই মঞ্চ থেকে যে আলোচনাগুলো আসবে, যে তথ্যগুলো আসবে, সেগুলো আমাদের প্রত্যেকের কাজের জন্য। কিভাবে হেলথ রিলেটেড ইনফরমেশনগুলো আমাদের কাজের জন্যেই, বিশেষত যে এক্সপার্ট ডাক্তারবাবুরা থাকবেন, তাদের ওপিনিয়ন, তাদের মতামতগুলো আমাদেরকে গাইড করবে। আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাইছি, সেখানে আমরা না অনেক ক্ষেত্রেই নিজেদেরকে একটা ঘেরাটোপের মধ্যে রেখে দিই। আমার রোগ হয়েছে, আমার সমস্যা হয়েছে, সেটাকে একজন এক্সপার্ট বিশেষজ্ঞ ডক্টরের সঙ্গে, চিকিৎসকের সঙ্গে আলোচনা করতে হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই সমস্যাগুলোর ক্ষেত্রে অনেকাংশেই আমরা একটু নিজেদেরকে হেজিটেট ফিল করি বা একটু গোপন করে যাই। কেন হবে বলুন তো? যাক, বর্ণিতা না করে সরাসরি সাবজেক্টে বা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব। খুব আনন্দের সঙ্গে বলতে পারছি যে আমাদের সঙ্গে আজকে এমন একজন বিশিষ্ট চিকিৎসক রয়েছেন, যার কথাগুলো আমাদেরকে ভীষণভাবে গাইড শুধু করবে না, তার সঙ্গে আমাদের অনেক কিছু ধারণারও পরিবর্তন করে দিতে পারে। হ্যাঁ, প্রখ্যাত বা কনসালটেন্ট ইউরোলজিস্ট, অ্যান্ড্রোলজিস্ট, ল্যাপারোস্কোপিক সার্জন আমাদের সঙ্গে ডক্টর নীলাঞ্জন মিত্র স্যার রয়েছেন। তাকে ওয়েলকাম। নমস্কার স্যার। স্যার, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি, সেটা আমি একটু আগেই বললাম যে আমরা অনেক ক্ষেত্রেই নীরব, নিজেদেরকে গুটিয়ে ফেলি। মেল হেলথ অর্থাৎ সেক্সুয়াল হেলথ এবং তার সাথে ইনফার্টিলিটি রিলেটেড এই টপিকটা আমি আজকে আপনার কাছে ক্লারিফাই করতে চাইছি। প্রথমে আমি জানতে চাইবো, এই যে মেল সেক্সুয়াল ডিসঅর্ডার, এটা প্রথমে একটা সংক্ষিপ্ত ধারণা আপনার কাছে আগে পেতে চাই। নমস্কার, আমাকে এই মঞ্চে আহ্বান করার জন্য। মেন্স হেলথ বলতে খালি মেল সেক্সুয়াল হেলথ তা নয়। আমরা পুরুষরা অনেক সময়তেই আমাদের সামাজিক দায়ভারের জন্য বা সাংসারিক দায়ভারের জন্য নিজেদের একদমই দেখা হয় না, নিজেদের প্রতি খেয়াল একদমই রাখা হয় না। কারোর হয়তো বুকে হালকা চিনচিন ব্যথা হচ্ছে, ও কিছু ব্যাপার নয়, আমি তো আজকে এই কাজটা আছে, কালকে ওই আমাদের সাংসারিক এই দায়িত্বটা পালন করতে হবে ইত্যাদি ভেবে আমরা সেগুলোকে অবহেলা করে যাই। অনেকেই লিঙ্গ শিথিলতায় ভোগেন, তার সঙ্গে যে বুকের চিনচিনে ভাবে একটা সমস্যা হতে পারে, একই সঙ্গে সেটা সমস্যা হতে পারে, সেখান থেকে একটা কার্ডিয়াক অ্যাটাকও হতে পারে, সেটা আমরা বুঝি না। সেটা মেল সেক্সুয়াল হেলথ বলে বলা উচিত নয়, মেন্স হেলথ এইটাই পুরো কম্প্রিহেন্সিভলি যদি আমরা চিন্তা করি মেন্স হেলথ, সেটাকেই আমরা অ্যাড্রেস করবো আজকে। মহিলারা যখন অল্প কিছুতে ভোগেন, তখন কিছু না হোক অন্তত গাইনোকোলজিস্টের কাছে চলে যান, কারণ ওনারা জানেন যে হ্যাঁ, উনি আমাদের স্ত্রীরোগ সংক্রান্ত বিশেষজ্ঞ, তা ওখানে গেলে আমরা অনেক কিছু, হয়তো যদি অন্য কিছু সমস্যা হয় তিনি হয়তো কিছু আমাদের গাইড করে দিতে পারেন। কিন্তু ছেলেরা কিছু এইসব সামান্য সমস্যা হলে হয়তো বুঝতে পারেন না যে কার কাছে যাবেন, কি করবেন, কখন যাবেন, কি অবস্থা হলে যাবেন, সেগুলো বুঝতে পারেন না। যখন মানে আজকাল তবু একটু আমাদের প্রচার বেড়েছে, সেই জন্য তবু কিছু পেশেন্ট আসছেন, নাহলে গ্রামের দিকে তো একেবারেই অবহেলিত এই আমাদের এই অ্যাসপেক্টটা। ছেলেদের হেলথ বলে যে আলাদা একটা কিছু ব্যাপার হতে পারে, সেটাই আমরা বিশ্বাস করতাম না আগে। আস্তে আস্তে সেই ধারণাটা চেঞ্জ হচ্ছে। আমাদের দিল্লিতে, ব্যাঙ্গালোরে, বিভিন্ন শহরে আস্তে আস্তে মেন্স হেলথ ক্লিনিক গভর্নমেন্টের হসপিটালের মাধ্যমে শুরু হচ্ছে, কর্পোরেশনের হসপিটালের মাধ্যমে শুরু হচ্ছে। আশা করছি আমাদের পশ্চিমবঙ্গ আস্তে আস্তে এই ব্যাপারে উন্নতি হবে, বিভিন্ন সরকারি হাসপাতালেও মেন্স হেলথ ক্লিনিক আস্তে আস্তে চালু হবে। তা মেল সেক্সুয়াল হেলথ বলতে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেল সেক্সুয়াল হেলথ, আর একটা হচ্ছে ইনফার্টিলিটি। মেল সেক্সুয়াল হেলথ বলতে কি না, ধরুন ইরেকটাইল ডিসফাংশন
বা সেগুলো হচ্ছে মানে ইরেকশনের কিছু কিছু প্রবলেম বা লিঙ্গ উত্থানের কিছু কিছু প্রবলেম, তাকে ইরেকটাইল ডিসফাংশন অ্যাজ আ হোল আমরা বলি। এছাড়া ইজাকুলেটরি ডিসফাংশন হতে পারে, কারোর হয়তো প্রিম্যাচিওরলি ইজাকুলেশন হয়ে যাচ্ছে, কারোর হয়তো ডিলেড ইজাকুলেশন হচ্ছে, কারোর হয়তো হচ্ছেই না। এইসব থেকে প্লাস আমাদের কিছু লিঙ্গের কিছু সমস্যা থাকতে পারে, কারো লিঙ্গ বেঁকা, কারো লিঙ্গ ছোট, কারোর লিঙ্গের ফুটোটা হয়তো নিচের দিকে, কারোর লিঙ্গের ফুটো উপর দিকে, বিভিন্ন সমস্যা থাকতে পারে। অনেকেই লজ্জার চোটে আসতে পারেন না, বা হয়তো বাড়িতে রেগুলার তাদের স্বামী স্ত্রীতে সমস্যা হচ্ছে। এই নিয়ে অনেকের প্রচুর পেশেন্ট আমার কাছে আসেন যারা আমাকে ডিভোর্স অবধি হয়ে গেছে। এই যখন সমস্যাগুলো হয়, প্রাথমিকভাবেই যদি আমাদের কাছে আসেন, তাহলে এইসবের থেকে আপনারা অবশ্যই মুক্তি পেতে পারেন। সেগুলো আমাদের বিশেষজ্ঞদের কাছে এলে আমরা প্রপার গাইড করতে পারি। আর অ্যান্ড্রোলজি খালি বলে নয়, মেল সেক্সুয়াল হেলথ একটা মানে বিস্তৃত ব্যাপার। এখানে খালি আমাদের অ্যান্ড্রোলজিস্ট মানে আমরা যারা সার্জন প্লাস কিছু মেডিকেল চিকিৎসাও করি তাদের খালি রোল নয়, কিছু সাইকিয়াট্রিস্টের রোল আছে, সাইকো অ্যানালিস্টদের রোল আছে, কিছু কিছু ক্ষেত্রে কার্ডিওলজিস্টদেরও রোল আছে। এই সমস্ত একসঙ্গে নিয়েই আমরা এই মেন্স হেলথ এই ব্যাপারটাকে শুরু করছি। অ্যাকচুয়ালি স্যার, আমরা স্পেসিফিক্যালি যে জায়গাটার উপর ফোকাস করতে চাইছিলাম, তার সঙ্গে আপনি যে জায়গাটা জুড়ে প্রথমে স্টার্টটা করলেন সেটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে শুধুমাত্র সেক্সুয়াল হেলথ না বলে ওভারঅল জেনারেল হেলথটাও ভীষণ জরুরি, এবং সেটা ইন্টার রিলেটেড ডেফিনেটলি। তো আমি স্যার এই ক্ষেত্রে আমি একটা একদম স্পষ্টভাবে জানতে চাইবো, আপনি যে প্রবলেমগুলো বললেন, পুরুষদের ক্ষেত্রে যে সমস্যাগুলো হতে পারে, অনেক সময় ইম্পর্টেন্স না দেওয়া, তো এই জায়গায় কখন আমি চিকিৎসকের শরণাপন্ন হব, এইটা বোঝার সময় জ্ঞানটাও আমাদের কিন্তু ভীষণ প্রয়োজন। সেইটা যদি প্রথমে একটু গাইড করেন। অবশ্যই যে কোনো সমস্যা প্রাথমিকভাবে এলে আমরা খুব অল্প চিকিৎসার মাধ্যমেই সেটা সমাধান করে দিতে পারি। যে কোনো সমস্যাই হোক না কেন, সে আপনার লিঙ্গ উত্থান হচ্ছে না, বা প্রিম্যাচিউর ইজাকুলেশন, বা ইউরিন করতে কোনো সমস্যা হচ্ছে, বা হয়তো ইন্টারকোর্সের সময় কোনো সমস্যা হচ্ছে, যাই সমস্যা হোক সেগুলো প্রাথমিকভাবেই যদি আসেন, প্লাস যারা একটু বয়স্ক, যাদের বিশেষ করে ডায়াবেটিস, হাইপারটেনশন এসব সমস্যা আছে, তার সঙ্গে যদি কিছু শারীরিক অন্য সমস্যা, যেমন বুকে ব্যথা বা অল্পতেই ঘাম হওয়া বা অল্প পরিশ্রম করলে হাঁপিয়ে যায়, এইসবগুলো যদি একসঙ্গে রিলেটেড থাকে, অবশ্যই আপনার প্রাথমিকভাবে আসুন। তাহলে আমরা খালি বলে না, একটা কম্প্রিহেন্সিভলি আমরা তার চিকিৎসা করে আপনাকে অবশ্যই সুস্থ করে তুলতে পারি। কারণ আমরা এই সময়ে গুরুত্ব না দেওয়ার কারণে, এবং বেসিক্যালি অনেক ক্ষেত্রে অজ্ঞানতাও আমাদের অনেকটা কাজ করে। আমরা বুঝি না যে এটা আমাদের সমস্যাটা অ্যারাইজ করছে, এটার জন্য চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আমি স্যার এই ক্ষেত্রে আরো একটা একদম কমন মাসের মধ্যে যে ধারণাটা কাজ করে সেইটা ক্লারিফাই করতে চাইবো না। তার প্রথমেই আমার সেক্সুয়াল ডিসঅর্ডার হয়েছে কোনো একজন পুরুষ মানুষের, সেই ক্ষেত্রে কার কাছে আগে যাওয়া উচিত, সেগমেন্টটা আমি বুঝতে চাইছি। গাইনোকোলজিস্ট, এই ধরনের সেক্সোলজিস্ট, নাকি ইউরোলজিস্ট আপনাদের মতো বিশেষজ্ঞের কাছে, এই নির্ধারণ করাটাও একটা ভীষণ জরুরি। এইটা যদি আমরা প্রচুর পেশেন্ট পাই যারা হয়তো একটু শিক্ষার মাত্রা যাদের একটু কম, প্রচুর সেক্সোলজিস্ট বলে নাম দিয়ে প্রচুর আয়ুর্বেদিক ডাক্তারবাবু কি হয়তো কিছুই পাস না করা এমনি কয়েক ডাক্তারবাবু বিভিন্ন প্র্যাকটিস করেন, লোকে তার কাছে চলে যান, যা তা ওষুধ খান, মানে কোনো ঠিকঠাক নেই। ওভার দ্য কাউন্টার প্রচুর ওষুধ এই নিয়ে বিক্রি হয়, কার কি ওষুধ খেলে কি সাইড এফেক্ট হতে পারে, কার কি মরবিডিটি হতে পারে, সেগুলো না জেনে প্রচুর পেশেন্ট ওষুধ খেয়ে নেন। সেগুলো করার, আর গাইনোকোলজিস্টের কাছে তো যদি মেয়েদের সংক্রান্ত সমস্যা থাকে সেটা অবশ্যই যাবেন, সেখান থেকে তাদের কাছে আইডিয়া নিতে পারেন যে কার কাছে যাওয়া উচিত। কিন্তু প্রাথমিকভাবে এইটা পুরোটাই অ্যান্ড্রোলজির আন্ডারে, অ্যান্ড্রোলজিস্টের আন্ডারে। যদি এই সংক্রান্ত কোনো সমস্যা হয়, প্রাথমিকভাবে অ্যান্ড্রোলজিস্টের কাছেই আসা উচিত। স্যার টেকনিক্যালি যতটা আমাদের সাধারণ মানুষের পক্ষে, দর্শকদের পক্ষে বোঝা সম্ভব, ততটুকু আপনার কাছে একটা প্রাথমিক ধারণা পেতে চাইছি। এই যে বিভিন্ন ডিসঅর্ডারগুলো হচ্ছে, ইরেকটাইল ডিসফাংশন বা যে কোনো ধরনের ডিসফাংশনগুলো বললেন, এটা বেসিক্যালি রুট কজটা কি হতে পারে, মানে কি ধরনের হিউম্যান বডির মধ্যে এই ডিসঅর্ডারটা ক্রিয়েট হয়েছে? বিভিন্ন রোগের বিভিন্ন কারণ আছে। যদি ইরেকটাইল ডিসফাংশন বলেন তাহলে মোটামুটি আজকালকার দিনে যা দেখা যাচ্ছে, মোটামুটি 60% কারণ হচ্ছে সাইকোলজিক্যাল স্ট্রেস। প্রচণ্ড এখন স্ট্রেস বেড়ে গেছে আমাদের, সংসারের দিকে মানে মিসেসের দিকে নজর দেওয়ার সময় কমে গেছে। আমরা বিভিন্ন এতে এত বেশি স্ট্রেস থাকি যে আস্তে আস্তে এই আমাদের লিবিডো, যেটা সেক্সুয়াল ডিজায়ার, সেটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। এসবের থেকে ইরেকটাইল ডিসফাংশন খুবই বাড়ছে। প্লাস সেকেন্ড হচ্ছে ভাস্কিউলোজেনিক ইডি যাকে বলে,
আমাদের যে পেনাইল আর্টারির মাধ্যমে রক্ত গিয়ে পেনিসের মধ্যে যাচ্ছে, সেখানে সাইনোসয়েডসের মধ্যে স্থির থাকছে, আবার হয়ে যাওয়ার পরে অর্গাজমের পরে আবার সেই রক্তটা আবার ফেরত আসছে। এই যে পুরো প্রসেসটা, এটা যে এই রক্ত চলাচলের যে শিরা উপশিরা ধমনী, সেগুলো আস্তে আস্তে এই কোলেস্ট্রল যদি বাড়তে থাকে, যেরকম হার্টের করোনারি ভেসেলস, সেরকম এই পেনাইল ভেসেলসও আস্তে আস্তে ব্লক হতে থাকে। করোনারি আমরা যা দেখেছি, করোনারি ভেসেলস আর পেনাইল ভেসেলসের ডায়ামিটার বা যেটা লুমেন সেটা সেম। মানে যাদের দেখা গেছে যে পেনাইল ভেসেলস আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে, তাদের দেখা যাচ্ছে করোনারি ভেসেলস আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। এই ভাস্কুলোজেনিক ইডিও ডায়াগনোসিস করা খুব দরকার। থার্ড হচ্ছে আমাদের হরমোনাল কোনো প্রবলেম, হয়তো কারো টেস্টোস্টেরনের মাত্রা শরীরে, যেটা ছেলেদের যেটা হরমোন টেস্টোস্টেরন, সেটার মাত্রা কারোর কমে যাচ্ছে, কারোর হয়তো অন্য কোনো মাথার প্রবলেম আছে, হয়তো আমরা জানি না, তার ব্রেনে হয়তো একটা টিউমার আছে, সেখান থেকেও তার ইডি হতে পারে, সেইগুলো আমাদের দেখতে হবে। ফোর্থ হচ্ছে নিউরোজেনিক, যাদের নার্ভের কোনো প্রবলেম আছে, আজকালকার দিনে ডায়াবেটিস প্রচণ্ড বেড়ে গেছে, ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে এই প্রবলেম হতে পারে। যাদের স্পাইনাল কর্ডে কোনো সমস্যা আছে, যাদের লাম্বা স্পাইনের সমস্যা আছে, প্লাস যাদের বিভিন্ন টাইপের ব্রেনের সমস্যা, পার্কিনসন্স ডিজিজ, অ্যালঝেইমার্স ডিজিজ, এগুলো আস্তে আস্তে প্রাদুর্ভাব বিশাল বাড়ছে, তাদেরও এই ইরেকটাইল ডিসফাংশন দিয়েই হয়তো কারো দেখা গেলো অ্যালঝেইমার্স ডিজিজ হচ্ছে বা পার্কিনসন্স ডিজিজ হচ্ছে, এগুলো ধরা পড়ছে। সেজন্য এইগুলো মোটামুটি কমন কারণ আমাদের ইরেকটাইল ডিসফাংশনের। এছাড়াও কিছু ইডিওপ্যাথিক কারণ থাকে। প্রচুর লোক, মানে এটা দেখা গেছে যে প্রায় আমাদের 2/3 ছেলেদের জনসংখ্যার কোনো না কোনো সময় জীবনের ইরেকটাইল ডিসফাংশন ভুগেছেন, সেখান থেকে আবার ফেরত চলে এসেছে, নাকি সিচুয়েশনাল ইরেকটাইল ডিসফাংশন বলে। হয়তো অনেক সময় ইন্টারপার্সোনাল রিলেশনশিপের জন্যও ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, হয়তো কারোর পারফরমেন্সের জন্য অ্যাংজাইটি, হয়তো একবার মেলামেশা করতে গিয়ে হয়নি, সেখান থেকে মিসেস হয়তো বা পার্টনার হয়তো তাকে বলেছেন যে মানে একটু ইয়ে করেছেন, প্রবলেম করেছেন, সেখান থেকে তার সেই ভয়েতে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, এটাকে পারফরমেন্স অ্যাংজাইটি বলে। এসবের জন্য ইরেকটাইল ডিসফাংশনের হয়ে দেখা গেছে। আপনি আরো একটা দিক এক্ষেত্রে বেরিয়ে আসলো, সেটা আমাদের অনেকেরই হয়তো ধারণা কাজ করবে না, এই যে সাইকোলজি রিলেটেড ইম্প্যাক্টটা এই ক্ষেত্রে জড়িয়ে রয়েছে, এটাও ভীষণভাবে সচেতন হওয়া উচিত। মানে প্রয়োজন সাপেক্ষে একজন সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টের কাছে কনসাল্ট করা প্রয়োজন। আমি স্যার এই ক্ষেত্রে আসতে চাইবো, এই যে বিভিন্ন পুরুষ সমস্যা, যৌন সমস্যা, ওভারঅল সমস্যাটা, এটা কিভাবে ইনফার্টিলিটির সঙ্গে জড়িত, বন্ধাত্ম কিভাবে ক্রিয়েট করছে? না, বন্ধাত্মর সঙ্গে মেল সেক্সুয়াল ডিজিজের সম্পর্ক নেই সেরকম ভাবে। হয়তো একদম সেক্সুয়ালি ফিট পারসন, তার কোনো রকম কোনো সমস্যা নেই, তিনিও বন্ধাত্বে ভুগতে পারেন। হয়তো কেউ জানতেনই না যে তার স্পার্মের সমস্যা আছে, বিয়ে হয়ে গেল, সব কিছু হলো, তারপর দেখা যাচ্ছে তার বাচ্চা হচ্ছে না, তখন দেখা গেলো তার স্পার্ম কাউন্ট খুব কমে যাচ্ছে। এটার সঙ্গে এটা রিলেটেড কিছু নয়। আমাদের যেটা ইনফার্টিলিটি, তার দেখা যাচ্ছে 30% কজ মেল রিলেটেড, মেয়েদের জন্য 50%, ছেলেদের ক্ষেত্রে 30%, আর 20% দুজনেরই কিছু না কিছু প্রবলেম আছে। তা 30% কজেস অফ ইনফার্টিলিটি ছেলেদের কারণে হয়, সেটা আমাদের দেখতে হবে তার কি কারণ, সেটা সেই অনুযায়ী আমরা তার ট্রিটমেন্ট করি। তো আমাদের একটা প্রচলিত আগে ধারণাই কাজ করছে, ছেলেরা পরে, আগে মহিলাদের নিয়ে সমস্ত কিছু ট্রিটমেন্টের জায়গাটা, মানে এখনকার দিনে চেঞ্জ হয়ে গেছে। এখনকার দিনে ছেলেদেরও স্পার্ম কাউন্ট অবশ্যই প্রাথমিক গাইনোকোলজিস্টরা প্রথমেই ছেলেদের স্পার্ম কাউন্টও করান, মেয়েদেরও বিভিন্ন টেস্ট করান, ঠিক আছে? এটা এখন চেঞ্জ হয়ে গেছে। যারা মানে শিক্ষিত ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে গেলে তারা এটাই প্রেসক্রাইব করেন। ওকে, তো এই ইনফার্টিলিটির বিভিন্ন স্টেজগুলো নিয়ে, প্রবলেমগুলো নিয়ে একটু যদি একটু ডিসকাশন আমরা এবারে আসতে পারি। কি ধরনের প্রবলেমগুলো বেসিক্যালি কি সিমেন রিলেটেড? হ্যাঁ, সিমেনে স্পার্ম থাকছে না বা অ্যাবনর্মাল স্পার্ম থাকছে বা কম সংখ্যায় স্পার্ম থাকে, সেটাই হচ্ছে ইনফার্টিলিটির কারণ। মেল যেটা ইনফার্টিলিটি, এটা মেনলি আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে মানে অ্যাজোস্পার্মিয়া, যেটা অ্যাজোস্পার্মিয়া মানে কি কোনো স্পার্ম নেই। কিছু স্পার্ম থাকলে আমরা আইভিএফ পদ্ধতিতে এখনকার দিনে বাচ্চা করতে পারি আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিকের সাহায্যে, যেটা এখনকার দিনে আইভিএফ এক্সি বলে। সেটার সাহায্যে যদি অল্প কিছু স্পার্মও থাকে আমরা সেটা দিয়ে করতে পারি। কিন্তু যাদের একদমই কোনো স্পার্ম নেই, কোনো একটা স্পার্মও নেই, তাদেরই মেন প্রবলেম। তাদের কি করা উচিত? আমাদের আগে প্রথমে দেখতে হয় তাদের কোনো ব্লকেজ আছে কিনা, অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া না নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া। অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া মানে কি, এই যে আপনার টেস্টিসে স্পার্ম তৈরি হচ্ছে, সেটা আপনার এপিডিডাইমিস ভাস ডিফারেন্স দিয়ে এসে
আমাদের তার সঙ্গে সেমিনাল ভেসিকলস থেকে ফ্লুইড মিশছে, প্রস্টেট থেকে ফ্লুইড মিশছে, সব কিছু নিয়ে এসে ইজেকুলেট ডাক দিয়ে এসে পেনিস দিয়ে বেরোচ্ছে। এই এতখানি রাস্তা, এটাকে যদি আমরা কেটে বড় করে দেখা যাবে একটা ফুটবল মাঠকে অন্তত 15 বার সেটা প্রদক্ষিণ করা যায়। এই পুরো রাস্তাতে কোথাও যদি কোনো একটা অবস্ট্রাকশন থাকে, তাহলে স্পার্ম যাতায়াত করতে পারছে না, সিমেন্ট যাতায়াত করতে পারছে না, সেখানে ব্লকেজ আছে। সেটাকে আমরা দেখি যে কোন জায়গায় ব্লকেজ, সেই অনুযায়ী আমরা তার ট্রিটমেন্ট করার চেষ্টা করি। কখনো সফল হই, কখনো বিফল হই। 80% কেসে আমরা সফল হই, কিছু ক্ষেত্রে হয়তো জেনে বুঝে করা যায় না, তখন আমরা অন্য পদ্ধতি নিই বাচ্চা করার জন্য। আর সেকেন্ড হচ্ছে নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, মানে যাদের কোনো হয়তো জন্মগত কারণে, কোনো জেনেটিক কারণে বা আগে কখনো রোগ হয়েছে, বিশেষ করে মামস অর্কাইটিস, ছোটোবেলায় হয়তো কারো মামস হয়েছে, তিনি হয়তো এই এমএমআর যে ভ্যাকসিন সেটা হয়তো ছোটোবেলায় তাকে দেওয়া হয়নি, তার মামস ভ্যাকসিন, মামস অর্কাইটিস হয়ে স্পার্ম তৈরি হওয়াই বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে খুবই প্রচলিত এই মামস অর্কাইটিস, আমরা প্রচুর পেশেন্ট পাই যাদের ছোটোবেলায় মামস হয়েছে, বড় হয়ে তাদের অ্যাজোস্পার্মিয়া হচ্ছে। তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট তাদের নিজেদের থেকে করা। আমরা তার জন্য সার্জারি করে টেস্টিসকে বাইভাল্ভ করে, মানে দুভাগ করে ভেতর থেকে আমরা দেখি যে কোনো ভালো টিউবওয়েলস আছে কিনা, মাইক্রোটিউবস আছে কিনা, যেখান থেকে আমরা স্পার্ম নিতে পারি। সেটা মাইক্রোস্কোপের সাহায্যে দেখে আমরা সেখান থেকে ভালো ফ্লুইডটা নিয়ে আমরা মাইক্রোস্কোপের তলায় দেখি যে কোনো স্পার্ম আছে কিনা, তখন সেই স্পার্ম যদি পাওয়া যায় সেটা দিয়ে আমরা আইভিএফ ইক্সি করতে পারি। তো এগুলো ইমপ্রুভমেন্টের জন্য কি কোনো অল্টারনেটিভ ওয়েস বা কোনো অ্যাপ্লাই করা যেতে পারে? না, যাদের ধরুন স্পার্ম কাউন্টের প্রবলেম, বা হয়তো কম স্পার্ম কাউন্ট আছে, বা যাদের কোনো মোটিলিটি রিলেটেড প্রবলেম হচ্ছে, বা যাদের মরফোলজিক্যালি কিছু স্পার্ম আর কি আমাদের 4% নর্মাল মরফোলজি থাকা উচিত, সেটুকুও যদি যাদের না থাকে, আমরা আগে অ্যান্টি অক্সিডেন্টস টাইপের কিছু ওষুধপত্র দিয়ে দেখি যে তাদের আমাদের যে অক্সিডেটিভ স্ট্রেস, শরীরে এত স্ট্রেস আসছে, তার সঙ্গে আমাদের অনেকেরই সিগারেট স্মোকিংয়ের অভ্যেস থাকে, অ্যালকোহলের অভ্যেস থাকে। আজকালকার দিনে যে অ্যাডিকশন, আরও অনেক রকমের ভুলভাল অ্যাডিকশন আরও বাড়ছে। তো সেই সবের জন্য অক্সিডেটিভ স্ট্রেস শরীরে প্রচুর বাড়ে। এই নেসেন্ট অক্সিজেন গিয়ে আমাদের স্পার্মগুলোকে মেরে দেয়, তাদের যে চলার ক্ষমতা, তাদের যে মোটিলিটি যেটা, সেগুলো আর কি আস্তে আস্তে নষ্ট করে। সেটাকে বন্ধ করার জন্য আমরা নেসেন্ট অক্সিজেনকে যাতে না থাকে, সেটা অ্যান্টি অক্সিডেন্টস কিছু ওষুধ দিই, যার মাধ্যমে নর্মাল স্পার্ম আবার ফিরে আসা সম্ভব। একটা নর্মাল স্পার্মোজেনেসিসে মোটামুটি 63 দিন টাইম নেয়, একটা স্পার্ম তৈরি থেকে তার পেনিস দিয়ে বেরোনো অবধি মোটামুটি 63 দিন টাইম নেয়। তাই এই আমরা 2 মাস আর কি মিনিমাম ওয়েট করি, যে এই ওষুধ দিয়ে দেখি যে আবার নতুন নর্মাল স্পার্ম তৈরি হচ্ছে কিনা। যদি না হয় তখন আমরা আর্টিফিশিয়াল টেকনিকে, তাহলে আমরা বাচ্চা, মানে আইভিএফ ইক্সির সাহায্যে আমরা বাচ্চা করার প্রস্তুতি করি, সেদিকে এগোনো যেতে পারে। আমরা এখনো পর্যন্ত বা যতটা আলোচনা শুনলাম, আপনারাও মন দিয়ে শুনছেন, এটা আমাদের অনেকেই হয়তো জানি রাদার, কিন্তু আবার অনেকেরই ধারণা কাজ নাও করতে পারে। আমরা প্রথম থেকে যদি ডাক্তারবাবুর কথাগুলো একটু ফিরে গিয়ে শুরু করি, সেখানে ডাক্তারবাবু হার্ট ইন্টাররিলেটেড কথা বললেন আমাদের মেল সেক্সুয়াল ডিসঅর্ডার বা মেন হেলথের ক্ষেত্রে, তার সঙ্গে সাইকোলজির কথা বললেন, সেটাও রিলেটেড। আবার একটা জায়গায় এসে তিনি বললেন আমাদের মামসের যদি কোনো হিস্ট্রি থাকে সেটাও রিলেটেড। তো এই অনেক কিছু আমাদের কিছু ধারণা কাজ করে, আবার অনেক ক্ষেত্রেই অজ্ঞানতা কাজ করে। ঠিক সেই জায়গায় একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদেরকে গাইড করতে পারেন। ঠিক যে কারণেই আজকে আমরা মুখোমুখি হচ্ছি ডক্টর নীলাঞ্জন মিত্র স্যারের সঙ্গে। স্যার, আমরা আবারও একটু আসতে চাইবো, আমাদের এই যে প্রচলিত অনেক কিছু ধারণা আছে, তো যেটার উপরে আমি একটু বেশি ফোকাস করতে চাইছি, যে রাদার মানে ক্লারিফিকেশনের জন্য আমাদের কিছু কিছু ধারণা কাজ করে। ধরুন হস্তমৈথুন, এই ক্ষেত্রে বেশি পরিমাণে হস্তমৈথুন বা অল্প বয়সের এই যে অভ্যেসগুলো, কু অভ্যেস বলা হচ্ছে, এগুলো কতটা দায়ী? আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে, আমরা ছোটোবেলায় হস্তমৈথুন করেছি সেই জন্য আমাদের এখন এই প্রবলেম হচ্ছে, বা এখন আমরা প্রচণ্ড হস্তমৈথুন করছি তার জন্য আমাদের এই প্রবলেম হচ্ছে। এটা পুরোটাই কুসংস্কার, ভুল ধারণা, ভ্রান্ত ধারণা বলছেন। অবশ্যই ভ্রান্ত ধারণা। হস্তমৈথুনে আপনি যদি মানে কেউ একদম বিশাল জোরে হস্তমৈথুন করে পেনাইল ফ্র্যাকচার করে দিল, সেটা আলাদা কথা, কিন্তু এছাড়া হস্তমৈথুনের কোনো সাইড এফেক্ট নেই, কোনো বাজে এফেক্ট নেই। আমাদের অ্যাডোলেসেন্স এজ থেকে, যখন আমাদের এলএইচ সার্জ হয় 12 থেকে 14 বছর মতো, যেটা অ্যাডোলেসেন্স স্টেজ আমাদের, যখন আস্তে আস্তে আমাদের গোঁফদাড়ি আস্তে আস্তে বাড়তে থাকে, পিউবিক হেয়ার্স আস্তে আস্তে ডেভেলপ করে, সে একই সঙ্গে স্পার্ম তৈরি হওয়া শুরু হয়, সিমেন্ট তৈরি হওয়া শুরু হয়, স্পার্ম ম্যাচিওর স্পার্ম তৈরি হওয়া শুরু হয়।
তা সেইটা তো আমাদের তৈরি হচ্ছে, আমাদের প্রত্যেক 63 দিন ছাড়া ছাড়া নতুন নতুন মানে প্রত্যেক দিনই নতুন নতুন স্পার্ম তৈরি হচ্ছে, সেটা তো বার করে দিতে হবে। বার না করলে সেটা প্রবলেম, কারণ নাইটফল হচ্ছে, কেউ হয়তো ইন্টারকোর্স করছে, কেউ হয়তো ওই হস্তমৈথুনের সাহায্যে সেটা বার করে দিচ্ছে। সেজন্য হস্তমৈথুন এজ এ পার্ট অফ লিবারেশন অফ দোজ সিমেন। যাদের দেখা গেছে যারা এই করছেন না, তাদের অনেক সময় প্রস্টেটে হাইপার টেনশন হয়, প্রস্টেটিক হাইপারট্রফি হয়, এমনকি প্রস্টেট ক্যান্সারেরও চান্স বাড়ে যদি এরকম জমতে থাকে। সেজন্য অবশ্যই হস্তমৈথুন হোক বা ইন্টারকোর্সের সাহায্যে যদি বার করে দেওয়া হয়, বা নাইটফল হয়ে বার করে দিল। নাইটফল নিয়েও প্রচুর পেশেন্ট আসেন, আমরা নাইটফলে প্রচন্ড, ওই জন্য আমাদের লিঙ্গ শিথিল হয়ে যাচ্ছে, ওই জন্য আমাদের লিঙ্গ ছোট হয়ে যাচ্ছে। বিশেষ করে একটু বিভিন্ন অন্য সম্প্রদায়ের মানুষরা আসেন যাদের এই পেনিস নিয়ে প্রচণ্ড চিন্তা, যে নাইটফল হয়ে তাদের পেনিস নাকি ছোট হয়ে যাচ্ছে। মাঝখানে একটা রোগ উঠেছিল মুর্শিদাবাদের দিকে, বিশেষ করে লোকে পুকুরের মধ্যে নেমে পেনিস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রাতের পর রাত, যে আমার পেনিস ছোট হয়ে যাচ্ছে, মানে একটা রাতের মধ্যে আমার পেনিস 10 সেন্টিমিটার ছিল 5 সেন্টিমিটার হয়ে গেছে। ওটা পুরোটাই ভ্রান্ত ধারণা, কুসংস্কার, এটা কোনো মানে নেই। আপনার কি বলে হস্তমৈথুনের সঙ্গে মেল সেক্সুয়াল ডিসঅর্ডারের কোনো সম্পর্ক নেই। অতিরিক্ত বা ডিসচার্জ সেটাও কি ওভারঅল জেনারেল হেলথের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে? না না, কোনো ক্ষতিকারক সেরকম নেই। আপনাকে নিজে বুঝতে হবে, নিজেকে বুঝতে হবে কতখানি আপনার শরীর নিতে পারছে, সেরকম অনুযায়ী করবেন। তো এই ক্ষেত্রে স্যার আমি একটু জেনারেলি কিছু আপনার কাছে টিপস এই ধরনের পেতে চাইবো, মানে আমরা কি ধরনের আমাদের ওভারঅল হেলথকে, তার সঙ্গে ডেফিনেটলি সেক্সুয়াল হেলথকে ইমপ্রুভ করার জন্য, বেটার করার জন্য, এবং যে কোনো ডিসঅর্ডারের হাত থেকে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য কি ধরনের কাজ করব এবং কি ধরনের কাজ করব না আমাদের ডেইলি লাইফে? হ্যাঁ, প্রথমে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আজকালকার দিনে যে কোনো রোগেরই প্রথমে বলা হয় লাইফস্টাইল মডিফিকেশন। আমাদের কতখানি কিরম কোন দিকে টাইম দেবো সেটা আমাদের নিজেকে ভেবে নিতে হবে। আমাদের কাজের জায়গায় কতখানি টাইম দেবো, ছেলেদের বিশেষ করে, মানে মেয়েরাদেরও এখন তো বাইরে আর সংসারের দুদিকেই টাইম দিয়ে এখন তো তারা করছেন, সেরকম ছেলেদেরও দুদিকেই টাইম দিয়ে করতে হবে। খালি বাইরের কাজ করে গেলাম, ঘরে কিছু দেখলামই না, সেটা করলে হবে না। মানে তাদের বাইরের দিকটাও যেরকম মেনটেন রাখতে হবে যাতে তাদের অর্থনৈতিক সুরক্ষা থাকে, এবং বাড়ির দিকটাও ঠিকঠাকভাবে দেখতে হবে। সেজন্য টাইমটাকে নিজেকে ভেবে নিতে হবে যে নিজের জন্য 8 ঘন্টার টাইম, ঘুমোনো, টয়লেট যাওয়া, খাওয়া দাওয়া, এসব নিয়ে টোটাল 8 থেকে 9 ঘন্টা টাইম। 8 থেকে 9 ঘন্টা টাইম আপনার অফিসে দিলেন বা কাজের জায়গায় দিলেন, আর বাকি 7-8 ঘন্টা যে রইলো সেটা ফ্যামিলিতে দিলেন। এইরকমভাবে নিজেকে যদি ভাগ করে নেন তাহলে অনেকখানি ভালো থাকবেন আশা করছি। খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে, একটু ফ্রেশ ফ্রুটস রোজ অন্তত খাওয়া উচিত। টাইম ইন্টারভ্যাল, রেগুলার টাইম ইন্টারভ্যালে অল্প অল্প করে খাওয়া উচিত। বেশি কার্বোহাইড্রেটস না খাওয়া উচিত, বেশি ফ্যাটি জিনিস না খাওয়া উচিত। বিশেষ করে যারা 40-45-এর ওপরে উঠছেন তাদের আস্তে আস্তে ফ্যাটটা আর সুগারটা যদি আস্তে আস্তে কমিয়ে দেন তো অনেক ভালো হয়। আর অ্যাডিকশান থেকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। কোনো রকম অ্যাডিকশানই ভালো নয়, কোনো অ্যাডিকশানই শরীরে কোনো উন্নতি হয় না, কারোর কোনো মেন্টাল স্ট্রেস চলে যায় না সিগারেট খেলে, বরং স্ট্রেস আরও বাড়ে। সেজন্য সিগারেট খেয়ে যে মেন্টাল স্ট্রেস কমে বা কারোর কনস্টিপেশনে হেল্প করে, এটা ভ্রান্ত ধারণা। এইগুলো না করলেই ভালো। স্মোকিং, অ্যালকোহল বা অন্য টাইপের অ্যাডিকশান সমস্ত বন্ধ রাখা উচিত। আর একটু যদি মেডিটেশন করা যায়, একটু যদি কনসেন্ট্রেট করে নিজের মনে, তাহলে অবশ্যই হেল্প করে, বিশেষ করে সেক্সুয়াল হেলথের জন্য। এক্সারসাইজ অবশ্যই, অন্তত দিনে 1 ঘন্টা যদি একটু ব্রিস্ক ওয়াকিং করেন, 1 ঘন্টা না পারে অন্তত হাফ অ্যান আওয়ার যদি ব্রিস্ক ওয়াকিং করেন সেটা অবশ্যই দরকার। আর তার সঙ্গে আপনি কার্ডিও এক্সারসাইজ করলেন কি জিমে গেলেন সেগুলো আপনার ব্যাপার, কিন্তু মোটামুটি একটা সেডেন্টারি লাইফস্টাইল থেকে বাঁচার জন্য একটু হাফ অ্যান আওয়ার অন্তত ব্রিস্ক ওয়াকিং, মানে জোরে হাঁটাটা করাটা দরকার। আমি স্যার এজের কথা, আপনার কথাতেই বেরিয়ে আসলো, এজটা কতটা ফ্যাক্টর পুরুষদের ক্ষেত্রে বন্ধাত্ব রিলেটেড জায়গাটায়? এখন আমাদের অনেকেরই ধারণা আছে মেলতে তো এটা প্রবলেম হয় না, অনেক বয়স পর্যন্ত এটা চলতেই থাকে, কিন্তু সেটা ফার্টিলাইজেশনের জন্য কি কোনো এফেক্ট ফেলে? না, সেরকম এটা দেখা গেছে যে ছেলেদের বয়সটা কোনো নয়, প্রচুর বয়স্ক লোকেদেরও স্পার্ম কাউন্ট ঠিক থাকে, তাদের বাচ্চাও হতে পারে, কোনো সমস্যা কিছু নেই। তবে অ্যান্ড্রোপজ বলে একটা কথা আছে, যত দিন যায় কি আস্তে আস্তে আমাদের শরীরের কোষগুলো আস্তে আস্তে ফাইব্রোসড হতে থাকে, স্ক্লিরোসিস হতে থাকে। টেলোমিয়ার বলে প্রত্যেকটা সেলে যে জিন থাকে তার লাস্টের পার্টটা টেলোমিয়ার, সেই টেলোমিয়ারের পার্টটা আস্তে আস্তে কমতে থাকে, যাতে আর কি সেলগুলো আস্তে আস্তে মারা যেতে থাকে। তো সেই কারণে যত বয়স বাড়ে আমাদের হয়তো ইরেকটাইল সাইকোসেক্সুয়াল যে সমস্যা সেগুলোও বাড়তে পারে, লিবিডো আস্তে আস্তে কমতে থাকে, আর স্পার্ম কাউন্টও আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু একেবারে নীল হয়ে যাবে যে ওরকম হয় না।
অ্যান্ড্রোপজ বলে অ্যাজ সাচ কোনো কথা মানে কথা আছে, মানে সেটা কেমন ডাইরেক্ট যে এই এজে আমাদের অ্যান্ড্রোপজ হয়ে যাবে। মহিলাদের যেমন মেনোপজ মোটামুটি 40-50 মধ্যে হয়ে যায়, ছেলেদের সেরকম অ্যান্ড্রোপজ বলে কিছু হয় না। অনেক বয়স অবধি ছেলেদের স্পার্ম কাউন্ট এসব ঠিকঠাক থাকে। নিজেকে সুস্থ রাখার জন্য যেগুলো বললাম সেগুলো যদি মেনে চলেন তাহলে বেশি দিন আর আপনি সাইকোসেক্সুয়ালি অ্যাক্টিভ থাকতে পারবেন। আপনি আরো একবার ফোকাস এটা বারবার করতে চাইলেন যে জেনারেল হেলথটাকে আমাদের অবশ্যই জেনারেল হেলথ, সেক্সুয়াল হেলথ বলে আলাদা কিছু নেই। জেনারেল হেলথ যদি কারো ঠিক থাকে তাহলে সেক্সুয়াল হেলথও ঠিক থাকবে। কেউ শারীরিকভাবে অবস্থ আসে সেক্সুয়াল বিষয় অ্যাক্টিভ এরকম কখনো হয় না। রাইট স্যার, এই ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে ওই টাইট আন্ডারওয়্যার বা এই ধরনের পোশাক পরার প্যান্টের কথা পুরুষদের ক্ষেত্রে বলা হয়, সেটা কতটা দায়ী? আমাদের কিছু ধারণা এরকম কাজ করে না, আমাদের কিছু রোগ যেমন এপিডিডাইমিক অর্কাইটিস এগুলো আর কি, যারা আর কি একদমই আন্ডারওয়্যার পরেন না তাদের হতে পারে। তো সেজন্য আন্ডারওয়্যার অবশ্যই পরে, বিশেষ করে একটু টাইট আন্ডারওয়্যার পরাটাই ভালো। কিন্তু দেখতে হবে যাতে তাতে একদম যে ঘেমে যাচ্ছে, প্রচণ্ড কম্প্রেশন হচ্ছে স্ক্রটামে, সেটা যেন না হয়। বিশেষ করে টাইট জিন্স পরে যারা সারাক্ষণ চলছেন সেগুলো করা উচিত নয়। কারণ আমাদের ভগবান কেন আমাদের টেস্টিসকে শরীরের বাইরে বার করেছেন, কারণ পেটের থেকে অন্তত 3-4 ডিগ্রি কম টেম্পারেচার যাতে স্ক্রটামটা থাকে, সে একটু ঠান্ডা এনভায়রনমেন্টে আমাদের স্পার্ম বেশি বাঁচে বলে। তা সেইটা যদি বেশি চাপ থাকে, যারা বিশেষ করে যারা গরম জায়গায় কাজ করছেন তারা যদি এখন টাইট জিন্স পরে এখন কাজ করেন সেটাতে সমস্যা হতে পারে। সেজন্য বেশি টাইট জিন্স টিন্স পরবে না, কিন্তু একটা আন্ডারওয়্যার অবশ্যই সবার পরা উচিত। অনেকেরই ধারণা যে আন্ডারওয়্যার পরে না, অনেক বিশেষ করে গ্রামের দিকের লোকেরা জাস্ট একটা লুঙ্গি পরে বেরিয়ে যাচ্ছে, সেটা কখনোই উচিত নয়। সেটা করলে বরং অন্য ইনফেকশনের সমস্যা বা মানে টেস্টিকুলার টর্শনের সমস্যা সেগুলো অনেক বেড়ে যায়। একটা আন্ডারওয়্যার অবশ্যই যাদের 12-13 বছর বয়সের পর থেকে পরা উচিত। ইনফেকশনের কথা যদি বলেন, সেক্ষেত্রে পুরুষ মানুষরা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট রাখবে? সেটা দেখতে হবে ম্যাক্সিমাম ইনফেকশন যেগুলো এপিডিডাইমিক অর্কাইটিস সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় ইউটিআই এর জন্য, ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন। সেগুলো আমাদের দেখতে হবে ইউরিনারি ফ্লো ভালো হচ্ছে কিনা, কারোর কোনো ইউরিনারি বার্নিং মিচুরেশন যেটা বলে জ্বালা করছে কি হচ্ছে সেগুলো দেখতে হবে, কারোর ঘন ঘন প্রস্রাব যেতে হচ্ছে, সেগুলো যাই কিছু হোক না কেন সেটা ইউরোলজিস্টের বা অ্যান্ডোলজিস্টের কাছে আসবেন। আর আরেকটা রোগ আছে ফাইলারিয়াসিস বলে, মাইক্রোফাইলারিয়াস, একটা মশার মাধ্যমে এটা ছড়ায়। সেই ফাইলারিয়াসিসের জন্য এপিডিডাইমিক অর্কাইটিস অনেকের হয়, সেটা মশার থেকেও আপনাদের প্রোটেক্ট করতে হবে নিজেকে। অবশ্যই জেনারেলি আমরা যা যা ভাবে সুস্থ থাকতে পারি সেটার দিকে ফোকাস করার সাথে সাথে এক্সট্রা কেয়ার কিছু কিছু নেওয়ার কথাও আপনি সাজেস্ট করছেন। তো সেই ক্ষেত্রে একজন সাধারণ মানুষ, পূর্ণবয়স্ক সুস্থ মানুষ, তার লাইফস্টাইলের মধ্যে ইমিডিয়েট কি কি পরিবর্তন আনা উচিত যেটা তাকে এই সমস্যা ডিসঅর্ডারের মধ্যে ঠেলে দিয়েছে? সেটা কি চিকিৎসকের কাছে যাওয়ার আগে তাকে আগে নিজের মডিফিকেশনটা করতে পারেন তিনি? না, যেটা সমস্যা যদি নতুন করে কিছু হয় অবশ্যই আগে চিকিৎসকের কাছে যেতে হবে, কারণ কি সমস্যা কেন হলো সেগুলো দেখতে হবে। তার লাইফস্টাইল মডিফিকেশন তো অবশ্যই যেগুলো আগে বললাম সেগুলো মেনে চলা উচিত, সেরকম জিনিস করা উচিত। আর কিন্তু সবার আগে হচ্ছে কেন এইটা হচ্ছে সেটা আমাদের ডায়াগনোসিস করতে হবে। সেটা যে কোনো ওষুধের দোকানে গেলে বা কয়েক ডাক্তারের কাছে দুটো হয়তো ওষুধ দিয়ে দিলেন, সেদিনের জন্য উনি ভালো হয়ে গেলেন, 5 দিনের জন্য ভালো হয়ে গেলেন, কিন্তু কেন হলো সেটা তো জানতে হবে। আমাদের রুট থেকে সেই কজটাকে না দূর করলে রোগ সারবে না, আবার বারবার ফিরে ফিরে আসে। প্রচুর লোক হয়তো এক পাতা এমনি একটা ওষুধ খেয়ে ইউটিআই কমে গেছে বলে ছেড়ে দিন, রিকারেন্ট তাদের আসতে হয় ইউটিআই কমছে না। যাদের ইউরিনারি ইনফেকশন, ইউরিনে হয়তো ইনফেকশন কমে গেল, ইনফেকশনটা প্রস্টেটে চলে গেলো, প্রস্টেটের মধ্যে রক্ত চলাচল খুবই কম, অ্যান্টিবায়োটিক পৌঁছই না প্রায় বলতে গেলে সেখানে। আর প্রস্টেটাইটিসের যন্ত্রণা মারাত্মক, সারাক্ষণ ধরে জ্বালা, তলপেট ভারী, তলপেট ব্যথা, একটা হালকা জ্বর ভাব, এরকম প্রচুর পেশেন্ট আসেন যাদের ব্যাকটেরিয়াল প্রস্টেটাইটিস হয়ে আছে। সেইটা যাতে না হয় সেজন্য প্রাথমিকভাবেই যদি ওষুধপত্র একজন ডাক্তারবাবু মানে পাশ করা ডাক্তারবাবুর তত্ত্বাবধানে খান তাহলে এই জিনিসগুলো হয় না। আরেকটা কথা একটু বাদ চলে গেল, সেটা একটু ছোঁয়াটা দরকার, সেটাও একটা সচেতনতার জন্য। ধরুন একজন পুরুষ মানুষ, তিনি পূর্বে সন্তান জন্ম দিতে সক্ষম হয়েছেন, পরবর্তীকালে তিনি কি সুরক্ষিত এটা তিনি ভাবতে পারবেন নাকি তারও কোনো সমস্যা আসতে পারে? না, যে কোনো লোকেরই যখন আমাদের যত টাইমের সঙ্গে এটা কমতে থাকে, স্পার্ম কাউন্ট কমতে থাকে, এছাড়াও তার কারোর ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, এই কারণে তাদের শরীরের সেলসের ক্ষতি হতে পারে, বা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো
ইনজুরি হতো সেসবের জন্য তার কমতে পারে। সেগুলো যদি সেকেন্ডারি ইনফার্টিলিটি যেটা বলে, প্রাইমারি ইনফার্টিলিটি হয়তো প্রাইমারি সে ইনফার্টিলিটি তার বাচ্চা আছে, সেকেন্ড টাইম হয়তো করতেন, তখন দেখা যাচ্ছে তার স্পার্ম কাউন্ট কমে গেছে বা স্পার্ম কাউন্ট 0, সেটাও হতে পারে, না হবার কিছু নেই, সম্ভাবনা থেকে। অবশ্যই অবশ্যই। সেজন্য স্পার্ম কাউন্ট অবশ্যই, যখন বাচ্চা নিতে চাইছেন, যদি বাচ্চা আসছে না, আমাদের স্পার্ম কাউন্ট অবশ্যই দেখা উচিত। তো সেই ক্ষেত্রে আমরা যে আলোচনাগুলো শুনছি, এটা এতক্ষণ যতটা শুনলাম অনেকটাই তো আপনারা সচেতন হতে পারলেন নাকি, এটা তো আমরা আশা করব। আরও যদি কিছু কোশ্চেন থাকে তাহলে আপনাদের কৌতূহল প্রকাশ করতেই পারেন এই প্ল্যাটফর্মে, আপনাদের কমেন্টস বা আপনাদের মতামত সেটা রূপে সেটা জানাতেই পারেন। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তার আছেন, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। ডক্টর, আমি যেতে যেতে আজকের এপিসোডের একদম শেষ প্রান্তে একজন বিশেষজ্ঞ চিকিৎসক রূপে, ইউরোলজিস্ট অ্যান্ড্রোলজিস্ট রূপে আপনার ভূমিকার যে স্বীকৃতি, সেই জায়গা থেকে সাধারণ মানুষের জন্য একদম বিশেষ কোনো পরামর্শ, যদি আমরা যদিও কিছু টিপস পরামর্শ পেয়েছি, ইন জেনারেল যদি স্পেসিফিক্যালি এই বিষয়ের ওপরে। যেটা প্রথমেই বলেছিলাম যে ছেলেদের হেলথ খুবই নেগলেক্টেড, মেয়েদের হেলথ আগেকার দিনে গ্রামের দিকে বিশেষ করে লোকে দেখতেন না, কিন্তু আস্তে আস্তে এখন মেয়েদের হেলথের জন্য প্রচুর ডাক্তারবাবু আছেন। মেয়েরা কিছু হলে অন্তত গাইনিকোলজিস্টের কাছে গেলেও কিছু অন্তত হেল্প পাবেন, কিন্তু ছেলেদের কি কিছু হলো হয়তো গ্রামে গঞ্জে বিশেষ করে কি আরও তারা কয়েকদের কাছে যাচ্ছেন, খুব ম্যাক্সিমাম কয়েকদের কাছে, নাহলে চেপে রাখছেন। শহরাঞ্চলে তো প্রচুর পেশেন্ট আছেন যারা চেপে রাখেন কোনো কিছু প্রবলেম হলে, অনেক হচ্ছে দেখছি দেখাবো এই করে করে, আর তাদের দেখানো হয় না। এটাই বলা যে প্রাথমিকভাবেই যা যা সমস্যা হচ্ছে সেটা যদি তখনই আসেন, আমাদের বিশেষ করে ছেলেদের কার্ডিয়াক ডিজিজের সমস্যা দিনে দিন বাড়ছে। সাডেন কার্ডিয়াক ডেথ ছোটোবেলায়, ছোটো বয়সে, বিশেষ করে 30 থেকে 50-এর মধ্যে অনেক বেড়ে যাচ্ছে। সাডেন কার্ডিয়াক ডেথের ওয়ান অফ দ্য কজেস হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, আমাদের স্ট্রেস, টেনশন, সব কিছুর জন্য লাইফস্টাইল মডিফিকেশন প্রচণ্ড ম্যাটার করছে। প্লাস অ্যাক্সিডেন্টসের সংখ্যা অনেক বাড়ছে, সেগুলো মানে অ্যাডিক্টেড অবস্থায় ড্রাইভ করা, বাইক চালানো প্রচুর বাড়ছে। যত দিন যাচ্ছে যতই গভর্নমেন্ট সচেতন করার চেষ্টা করুন, সেফ ড্রাইভ সেফ লাইফ এসব করুন, কিন্তু লোকে নিজেদের বিশাল কিছু একটা মনে করে সব কিছু করছে, সেগুলো নিজেদেরকে বাঁচাতে হবে। সেটা নিজেদের ভেবে চলতে হবে যে আমার কিছু হলে আমার ফ্যামিলি সাফার করবে, ঠিক আছে? সেইটা প্রাথমিকভাবেই যদি এই সব সমস্যা হয়, আপনার কিছু সমস্যা হলো, আপনার যদি পাশ করা কোনো ডাক্তারের কাছে যান তো অবশ্যই সেক্সুয়াল কোনো সমস্যা হলো বা ইনফার্টিলিটি সমস্যা, অবশ্যই প্রাথমিকভাবে অ্যান্ড্রোলজিস্টের কাছে আসা উচিত। একদম স্পেসিফিক্যালি তাহলে এত কথার শেষে আমি রিপিট ইন্টেনশনালি করতে চাইছি, একজন অ্যান্ড্রোলজিস্ট বা ইউরোলজিস্ট তার কাছে আমরা কেন যাব? প্রথমে এই ধারণাটা আমাদের এপিসোডের শুরুতে যেমন পেয়েছি, যেতে যেতে আরও একবার স্মরণ করাতে চাইছি আপনাদের কাছে আসার কারণটা কি, কি ধরনের চিকিৎসা পাওয়া যেতে পারে, যেটা যেতে যেতে আমি বন্ধুদের আরও একবার মনে করিয়ে দিতে চাইবো আপনার মুখে। আমরা অ্যান্ড্রোলজিস্টরা বা ইউরোলজিস্টরা প্রাথমিক মানে যা পেশেন্ট আসেন সেটাকে আগে আমরা কারণ কি সেটা আগে খোঁজার চেষ্টা করি, কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করে কারণটা কি, কেন এই প্রবলেমটা হচ্ছে সেটা দেখার চেষ্টা করি, তারপর তার চিকিৎসা করা শুরু করি। যেমন ধরছি কথা একটা ইরেকটাইল ডিসফাংশন, পেশেন্ট এলেন, আমরা কিছু পরীক্ষা করে দেখে নিই তার ভাস্কুলার ইডি হচ্ছে কিনা, তার একটা হয়তো ইউএসজি ডপলার স্টাডি কারুর লাগলো, কারোর হয়তো জাস্ট একটা সুগার টেস্ট করে দেখলাম সুগার অনেক বেশি, তার কারণে তার ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে। কিছু ব্লাড টেস্ট, কিছু ইনভেস্টিগেশন এগুলো করে দেখা হলো। নেক্সট আমরা কি করি, কিছু ওষুধের মাধ্যমে আগে চিকিৎসা করার চেষ্টা করি। ওষুধ হলো না তখন আমরা কিছু পেনিসের মধ্যে ইনজেকশন দিই, ইনজেকশনে হলো না তখন আমরা তার ইমপ্লান্ট বসাই, বা নতুনকার দিনে এখন কিছু কিছু নন সার্জিক্যাল কিছু ইন্টারভেনশন এসে, যেমন লো ইন্টেন্সিটি শকওয়েভ থেরাপি, যাদের অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক হয়ে পেনিসে রক্ত চলাচল কমে যাচ্ছে, সেই রক্ত চলাচল বাড়ানোর জন্য, বা পেরোনিস ডিজিজ বলে একটা রোগ আছে, সেটাতেও এই লো ইন্টেন্সিটি শকওয়েভ থেরাপি খুবই বেশি রোল দেখা যাচ্ছে। বা পি শট বলে একটা থেরাপি এসছে, নিজেরই শরীরের রক্ত নিয়ে, একটুখানি রক্ত নিয়ে সেখান থেকে প্লাজমাটাকে আলাদা করে নিয়ে আমরা প্লাজমাটাকে পেনিসের মধ্যে আমরা দিই, যাতে সেখান থেকে যে স্টেম সেলস থাকে সেখান থেকে নতুন করে ব্লাড ভেসেলস আরও তৈরি হতে পারে, যাতে ইরেকটাইল ডিসফাংশনটা কিছুটা কমে। আর লাস্ট অফ অল তো আমাদের অপারেশন আছেই ইরেকটাইল ডিসফাংশনের জন্য, আমরা প্রসেসিস বসাই, পেনাল প্রসেসিস, সেটা অনেক রকমের প্রসেসিস হয়। এই মোটামুটি একটা ইরেকটাইল ডিসফাংশনকে ধরে আমরা যদি দিই তাহলে এইরকমভাবে আমরা চিকিৎসা করি। সেজন্য যা কিছু আপনাদের সেক্সুয়াল প্রবলেম হবে তো প্রাথমিকভাবে সেটা অ্যান্ড্রোলজিস্টের কাছে এলে আমরা সেটা প্রপার চিকিৎসাটা প্রাথমিকভাবেই শুরু করতে পারি।
থ্যাংক ইউ সো মাচ ডক্টর। অনেকটাই আমরা আজকে একটু ফোকাসড হতে পারলাম, অনেক কিছু ক্লারিফিকেশন ঘটলো। রাদার আপনাদের মতো এক্সপার্টের এই মতামতগুলো আমাদেরকে একটা গাইডেন্স প্রোভাইড করলো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করে আজকের এই এপিসোডের পর্বের ইতি টানতে চাইবো এই কথা বলে যে অ্যাডভান্স স্টেজের, ইমপ্রুভমেন্ট স্টেজের সমস্ত কিছু বা চিকিৎসার ক্ষেত্রে আমাদের কাছে উপায়গুলো এসছে, অন্তত এই মডার্ন এজে দাঁড়িয়ে সেই সিনারিওতে আমাদের কিছু উপায়গুলো অনেক কিছু আছে। আর আমরা নিজেরাই যদি নিজেদের ডাক্তার হয়ে যাই, সো কল যেতে যেতে এই নেগেটিভ কথাটা আমি একবার স্মরণ করাতে চাইবো আরও একবার, সেটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। ডাক্তারবাবুদের মতো বিশেষজ্ঞ মানুষ রয়েছেন, তাদের সময়ের মধ্যে গিয়ে তাদের চিকিৎসার সুযোগটা তাদেরকে দিতে হবে। এমন এই নয় যে আমরা অনেক কিছু দেরি করে ফেললাম সামহাউ, সেটা নিজেদের ডাক্তারি নিজেরা করে বা সেলফ মেডিকেশন করে বা অন্যান্য অনেক কিছু গাফিলতি করে নিজে সচেতন না হয়ে যে কোনো সমস্যার মতো এই ধরনের যৌন জীবনের সমস্যা বা বন্ধাত্ব জনিত সমস্যা, সেই ক্ষেত্রে আমরা প্রপার একজন এক্সপার্টের কাছে, বিশেষজ্ঞের কাছে গিয়ে কথা বলবো, এটাই এক্সপেক্টেড এবং সেটাই আমার জন্য ভালো হতে পারে। এই কথাটা আপনারা প্রত্যেকে মাথায় রাখুন। কাজেই সচেতন হলে, সাবধান হলে নিজেরাই ভালো থাকবো, নিজেদের সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো, এটা একটু কোনো বিকল্প কথা নেই। আজকের মতো আমরা থামছি। যদি ভালো লেগে থাকে আরও একবার বলি, ফলো, সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আমাদের মতামত দিন, আরও কি এক্সপেকটেশন আপনাদের সেগুলোও জানাতে পারেন, কোনো প্রশ্ন থাকলে সেগুলোও জানাতে পারেন। ততক্ষণের জন্য আমরা বিদায় চাইছি এই শুভকামনা দিয়ে যে আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।